সব প্রমাণ দিব। আমার 2006 সালে পারিবারিকভাবে মোহাম্মদ তারেক নামে তার সাথে আমার বিবাহ হয়, একদম পারিবারিকভাবে। এবং আমাদের বিবাহিত জীবন ভালোই চলছিল। তো বিবাহিত জীবনে আমার 1 বছর পরে আমার একটা ছেলে সন্তান হয়। আমার ছেলের নাম আজমাইন দিব্য। তো এভাবে চলছিল ভালোই। তো বিয়ের 2 বছর পরে হঠাৎ করে আমার হাজব্যান্ড খুব অসুস্থ হয়ে পড়ে। তো তখন আমি ডাক্তার দেখালাম। বিভিন্ন চেকআপ পরীক্ষা নিরীক্ষা করার পরে ডাক্তার বলল ওর 2টো কিডনি ড্যামেজ। তো তখন বাংলাদেশে মাত্র 3 মাস আমার একটু ট্রিটমেন্ট করা হয়েছিল ওর। যখন বাংলাদেশ থেকে বলে দিল যে ওর ডায়ালাসিস করতে হবে, আমি এটা আসলে সহ্য করতে পারিনি দেখে আমি ইন্ডিয়ায় ওকে নিয়ে যাই খুব দ্রুত। ইন্ডিয়া নিয়ে গিয়ে ভেলোরের সিএমসি হসপিটালে ও ট্রিটমেন্ট করাই। তখন ওখান থেকে ডাক্তার বলেছিল ও 10 বছর মেডিসিনে থাকতে পারবে। অনেক কিছু রেস্ট্রিকশন দেয়, অনেক বাধা নিষেধ থাকে, ওগুলো মেনে চললেও মেডিসিনের উপরে 10 বছর থাকতে পারবে। ঠিক এভাবেই চলছিল, বছরে 2বার 3বার এভাবে করে আমি ভেলোর সিএমসি হসপিটালে ওকে নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করাই আর মেডিসিন নিয়ে আসি। এভাবে চলতে চলতে আমাদের ভালোই চলছিল। অনেক এর ভিতরে অনেক মানে অভাব অনটন ছিল বিভিন্ন দিক থেকে, তারপরও আমাদের কখনো কোনো মতের বিরোধ হয়নি, আমরা ভালোই চলছিলাম। এভাবে চলতে চলতে 10টা বছর যখন শেষ, আমরা আবার প্রতিবারের মতো চেকআপে যাই। তখন ডাক্তার হঠাৎ করে বলল যে এখন আর ওর মেডিসিনে কোনো কাজ হচ্ছে না, ওকে হয় ডায়ালাসিস অথবা ট্রান্সপ্লান্ট করাতে হবে, ওখানে বসেই সিদ্ধান্ত দিতে হবে। তো ওখানে বসেই আমি সিদ্ধান্তটা দিতে পারিনি, যেহেতু আমার সেরকম প্রিপারেশন ছিল না। আমি বাংলাদেশে আসি, এসে আমি সিদ্ধান্ত নিই আমি ওকে একটা দিনও ডায়ালাসিস করাবো না, কারণ ওর ডায়ালাসিসটা, ওর কষ্টটা আমি আসলে সহ্য করতে পারতাম না। এই কারণে আমি সিদ্ধান্ত নিই যে আমি ওকে কিডনি ট্রান্সপ্লান্ট করাবো। তো কিভাবে কি এগুলো তখন আমার মাথায় কিছুই ছিল না, কিন্তু আমি সিদ্ধান্তটা নিয়ে ফেলি, অনেক বড়ই একটা সিদ্ধান্ত। এরই ভিতরে আমি খবর পাই যে দিল্লির অ্যাপোলোর একজন ডাক্তার, নেফ্রোলজির ডাক্তার, ডাক্তার কেন সিং স্যার, উনি বাংলাদেশে আসবে। তো আমি ওই ডাক্তারের সাথে দেখা করি, সব কিছু ডিটেলসে বলার পরে ডাক্তার আমার ব্লাড গ্রুপ জানলো যে ও প্লাস। এটা জানার পরে ডাক্তার বললো যে আমি কিডনি ডোনেট করতে পারবো। তো ওখানে দাঁড়িয়েই, ডাক্তারের ওখানে দাঁড়িয়েই আমি একাই সিদ্ধান্ত নিয়ে ফেলি যে তাহলে আমি ওকে কিডনিটা ডোনেট করব। তারপরে আমি বাসায় আসি, এসে আমার ফ্যামিলির লোকজন, আমার হাজব্যান্ডের ফ্যামিলির লোকজন ডেকে একটা মিটিং ডাকি। তো আমার ফ্যামিলির সব আত্মীয় স্বজনই ছিল সেখানে, ওর দিক থেকে শুধু ওর বড় বোন ছিল। তখন আমি যখন বললাম যে আমি ডোনেট করব, আমাকে কেউ নিষেধ করো না, আমাকে তোমরা সবাই টাকা পয়সা দিয়ে হেল্প করো প্লিজ। আমার আত্মীয় স্বজন সবাই বললো যে যা পারবে হেল্প করবে, কিন্তু আমার ননাস সে বলে দিল ডাইরেক্ট যে আমরা কোনো টাকা পয়সা দিয়েও হেল্প করতে পারবো না, কোনো সময় দিয়েও হেল্প করতে পারবো না, কোনো কিছু দিয়েই হেল্প করতে পারবো না। তো পরবর্তীতে আমি 2019 সালে দিল্লি অ্যাপোলোতে যাই। ওখানে যাওয়ার পরে অনেক বিভিন্ন ধরনের চেকআপ, পরীক্ষা নিরীক্ষা আমারটা করার পরে সব দিক থেকে আমি সফল হই, মানে রেজাল্ট আসে যে হ্যাঁ আমি কিডনি ডোনেট করতে পারবো। এখানে পরীক্ষা নিরীক্ষা প্লাস অনেক মিটিংও হয়, বোর্ড মিটিংও হয়, আমাকে অনেক ধরনের প্রশ্নও করা হয়, অনেক অনেক কষ্ট করে সব কিছুর পর আমি কিডনিটা আমাদের ট্রান্সপ্লান্ট হয় 2019 সালের অক্টোবরের 26 তারিখে। তো আল্লাহর রহমতে সবার দোয়ায় আমাদের অপারেশনটা সাকসেস হয়। অপারেশনের পর আমরা আইসিইউতে ছিলাম 7 দিন করে। তো ঠিক 7 দিনের দিন থেকে আমার হাজব্যান্ড হঠাৎ করে তার ব্যবহারটা চেঞ্জ হয়ে যায়। তখন আমিও অসুস্থ, ও অসুস্থ, ও খুব খারাপ একটা ব্যবহার করে ওঠে আমার সাথে। তো আমি বুঝতে পারিনি যে ওর এই খারাপ ব্যবহারটা দিন দিন বাড়তে থাকবে, এটা আমি কখনো কল্পনাও করিনি। যাই হোক, ওখান থেকে সুস্থ হয়ে আসার পর, বাংলাদেশে আসার পর আমার হাজব্যান্ড একটু একটু করে, ও সবসময় যেহেতু বেকার, প্রায় বিয়ের 2 বছর পর যখন ওর মেডিসিনে থাকে, ও কিডনি প্রবলেমটাও ধরা পড়ে, তখন থাকতেই ও বাসাতে বেকার। তো অপারেশনের পর ও অতিরিক্ত মাত্রায় মোবাইলের উপরে আসক্ত হয়ে যায়, এত বেশি মাত্রায় হয়ে যায়, আর ও অনলাইন জুয়ায় এবং বিভিন্ন নারীদের সাথে পরকীয়ার সম্পর্কে জড়িয়ে যায়। তো এগুলো আমি আসলে প্রথম দিকে কিছু টের পাইনি। ও আমার কাছে প্রায় সময় অনেক টাকা পয়সার জন্য অনেক জোর করত। তো আমি যখন এগুলো মানে অস্বীকৃতি জানাতাম যে আমি পারবো না এনে দিতে, আত্মীয় স্বজন এত বছর ধরে আমাদেরকে টানছে, দেখছে, এত বারবার আমি আত্মীয় স্বজন থেকে চাইতে পারবো না, তখনও আমাকে খুব জোর করে যে বিভিন্ন সমিতি থেকে তুলে দেওয়ার জন্য। আমি বেশ কয়েকবার কিছু সমিতি থেকেও তুলে দিয়েছি, সেগুলো সমস্ত ডকুমেন্টস আমার কাছে আছে।
সেগুলো সব কিস্তি পরিশোধ করতে হচ্ছে আমাকে একা। আমার একটা বিউটি পার্লার আছে, আমি অনেক ছোটোবেলা থেকে এই কাজটা শিখেছিলাম। আমার বাড়িতেই আমি হোম বিউটি পার্লার চালাতাম এবং ওর যে চিকিৎসা খরচ 10 বছর, সেখানেও আমার বিউটি পার্লারের কাজের টাকা এবং আমি বুটিক্সেরও কাজ করতাম, ব্লক বাটিকের কাজ, সেই টাকা এবং আমার আত্মীয় স্বজনের হেল্প নিয়ে, আমার মা বাবা বোন আমার চাচারা আত্মীয় স্বজনদের হেল্প নিয়ে এই ট্রিটমেন্টগুলো করিয়েছিলাম এত বছর। তো ট্রান্সপ্লান্টের পরেও যখন ওই ব্যবহারগুলো আমার কাছ থেকে শুধু টাকা চায়, শুধু টাকা চায়, আমি যখন বলি আমি এভাবে আর চাইতে পারবো না, অস্বীকৃতি জানাই, তখন সে আমাকে মারধর শুরু করে। তার মাইরটা এমন যে সে আমার থাপ্পড় মারে, সার্জারির জায়গায় লাথি মারে, গলা চেপে ধরে। ও আমাকে মারতে মারতে আমার এই ডান চোখটা ছোট হয়ে গেছে বাম চোখের তুলনায়। আমার এই বাম কানে আমি একটু কম শুনতে পাই। আমার মাথায় অনেক আঘাত করে, আমার গলা চেপে ধরে। এগুলো আমার ছেলের সামনে, আমার ছেলে দেখেছে, যথেষ্ট প্রমাণ আছে আমার। আর আমার সার্জারির জায়গায় লাথি মারে। তো সার্জারির পরে এই মায়েরগুলো আমি কোনোভাবেই নিতে পারতাম না, যার জন্য লাস্ট ওর ব্যবহার এত খারাপ হয়ে যায়। আমি ফেব্রুয়ারি মাসে ওর এই মায়েরগুলো আমাকে 10 লাখ টাকার জন্য খুব ফোর্স করতে থাকে, মানে খুব বলতেই থাকে যে তোর আত্মীয় স্বজনের এত আছে, আমাকে দিবে না কেন, দিলেই তো হয়। এই ধরনের যখন ফোর্স করতে থাকে আমি দিতে পারবো না বলি, তখন আমাকে অতিরিক্ত মাত্রায় মারধর শুরু করে, লাথি শুরু করে। আমি বাধ্য হয়ে সাভার থানায় যাই ওর নামে অভিযোগ করতে। এর মাঝখানে অনেকবারই আমার সাথে খারাপ ব্যবহার করেছে, আমার আত্মীয় স্বজন অনেকবার ওকে নিয়ে বসতে চেয়েছে। আমি শুধু নিষেধ করেছি যে না, ও ঠিক হয়ে যাবে, তোমরা আজকে বসে চলে যাওয়ার পরে ও আমার সাথে আবার খারাপ ব্যবহার শুরু করবে, থাক, ও ঠিক হয়ে যাবে। এভাবে আমি তাদেরকে থামাতাম। তো ফেব্রুয়ারি মাসে যখন আমি ওর নামে সাভার থানায় অভিযোগ করি, ও আমাকে অনেক রিকোয়েস্ট করে, তারপরের দিন থেকে অনেক ইমোশনালভাবে ব্ল্যাকমেল করে, কান্নাকাটি করে, বলে যে অভিযোগটা তুলে ফেলার জন্য। আমি প্রতিবারের মতন ওর মিথ্যে মায়ায়, মিথ্যে অভিনয়ে ভুলে যাই। ভুলে গিয়ে পরের দিনই আমি থানায় গিয়ে অভিযোগটা তুলে ফেলি। তুলে ফেলার পর যখন আমি বাসায় আসি, তার ঠিক পরের দিন থেকে সে আমাকে আবার অত্যাচার শুরু করে। সে বলতে থাকে, তোর থেকে আমি 10 লাখ টাকা চাইলাম, তুই আমাকে টাকা না দিয়ে থানায় গেলি কেন? এই কথা বলে সে আবার আমার উপরে অত্যাচার শুরু করে, মারধর শুরু করে। আমি সহ্য করতে না পেরে বাধ্য হয়ে এপ্রিলের 22 তারিখে কোর্টে থেকে গিয়ে ওর নামে যৌতুক আর নারী নির্যাতনের মামলা করি। তারপরে এটা এপ্রিলের 22 তারিখে করার পরে এপ্রিলের 24 তারিখে ও অ্যারেস্ট হয়। ও 40 দিন জেলে থাকে। 40 দিন জেলে থাকার পর জুনের 4 তারিখে ও জামিনে বের হয়ে আসে। জামিনে বের হয়ে ও সোজা যে ওর পরকীয়া প্রেমিকা তাহমিনা মেরি, তার বাসায় ওঠে। এই কথাটার প্রমাণটাও আমার কাছে আছে, কল রেকর্ড। আচ্ছা, তো ওখান থেকেই তার প্ররোচনায় এবং তার দুলাভাই আছে, বোন আছে, তাদের প্ররোচনায় আমার হাজব্যান্ড এখন প্রতিদিন জামিনে আসার পর প্রতিদিন সাভারে আমার যে বাসা, সেই বাসায় যায়। এবং একা যায় না, 10-12 জন সাংবাদিক নিয়ে যায়। সকালে যে একবেলা করে থাকে, আবার বিকালের দিকে যায়, গিয়ে আমার যে ভাড়াটিয়ারা আছে সেই ভাড়াটিয়াদেরকে অনেক জোর করতে থাকে যে আমার সম্পর্কে বিভিন্ন ধরনের খারাপ নোংরা কথা বলার জন্য। তখন তারা যখন বলে যে আমরা কোনো কিছু দেখিনি, কোনো কিছু শুনিনি, আমরা এইসব মিথ্যে কথা বলতে পারবো না, তখন আমার হাজব্যান্ড তাদের উপরে অনেক চড়াও হয়ে ওঠে, অনেক খারাপ ব্যবহার করে তাদের সাথে। এগুলোরও সমস্ত প্রমাণ আমার কাছে আছে, সিসি ক্যামেরার ভিডিও, ছবি সব আছে, এবং ভাড়াটিয়াদের সাথে যে কথা বলেছে, ফোর্স করেছে, এগুলোরও প্রমাণ সব আমার কাছে আছে। তো এটা করার পর যখন ও ভাড়াটিয়াদের কাছ থেকে কোনো নোংরা কথা ও বের করতে পারলো না, এখনও আশেপাশে গিয়ে বিভিন্ন সাংবাদিকদেরকে নিয়ে এমন নোংরা কথা আমার সম্পর্কে, আমার ফুল ফ্যামিলি সম্পর্কে, আমার বোনের সম্পর্কে এবং বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গদের নাম ধরে ধরে এমন নোংরা কথা ছড়াচ্ছে, যার কোনো ভিত্তি নাই, সত্যতা নাই, প্রমাণ নাই, কিচ্ছু নাই। আমি এগুলো আর নিতে পারছি না। ও কিসের ভিত্তিতে এগুলো বলে বেড়াচ্ছে? আমার ছেলেটা এসএসসি ক্যান্ডিডেট 2026-এর, ও ইংলিশ ভার্সনে পড়ে। আমার এই ঝামেলাগুলো শুরু হওয়ার পর থেকে আমার ছেলেটা লেখাপড়া করতে পারছে না, প্রাইভেটে যেতে পারছে না, স্কুলে যেতে পারছে না, খুব মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে। এখন ও যে জামিনে বের হয়ে এসে এসব নোংরা কথাগুলো ছড়াচ্ছে আমার সম্পর্কে, যে পরকীয়ার সম্পর্ক, তারপরে আমি নাকি 60 লাখ টাকার বিনিময়ে
ফ্ল্যাটের বিনিময়ে কিডনি দিয়েছি, এই ধরনের কথা। তারপরে আরও কিছু নোংরা নোংরা কথা, টিকটকের মাধ্যমে পরকীয়ায় জড়িয়েছি, এই ধরনের কথা। এই প্রত্যেকটা কথার আমি প্রমাণ আমার কাছে আছে। এগুলো যে মিথ্যে, এগুলো সমস্ত প্রমাণ আমার কাছে আছে, পেপারস আছে, রেকর্ডিং আছে, সব আছে। তো এই কারণেই আমার আজকে আশা যে ও যে এই ধরনের নোংরা কথাগুলো ছড়াচ্ছে, এতে তো আসলে ও কিসের ভিত্তিতে, ওর এত কিসের পাওয়ার, কিসের সাহসে, ওর তো কোনো অধিকার নাই এত গণ্যমান্য ব্যক্তিদের নাম ধরে ধরে এসব নোংরা কথা বলার। আমার বোনটা এই যে মিডিয়ায় আছে দেখে বিভিন্ন লোকজনের সাথে পরিচয় এটা থাকতেই পারে, এটা স্বাভাবিক ব্যাপার। এটার কারণে যে ও নোংরা নোংরা কথা বলছে, অথচ আমার ফ্যামিলি শুরু থেকে, আমার বিয়ের পর থেকে এই পর্যন্ত আমার ফ্যামিলিকে টেনে আসছে। যেহেতু ও এত বছর ধরে বেকার, আমি একটা একা মেয়ে মানুষ, আমি ট্রান্সপ্লান্টের পর বেশি পার্লারের কাজটা করতে পারি না, যে কোনো কাজই আমি করতে পারি না, খুব কষ্ট হয়, আমাকে রেস্ট নিয়ে নিয়ে করতে হয়। এই কাজটা আমি করতে পারছি না দেখেও সে আমাকে খুব ফোর্স করতো, কেন করতে পারছো না, করতে হবে, এই টাইপের ফোর্স করতো, অনেক ধরনের অনেক অনেক খারাপ ব্যবহার করতো। আমি এগুলো নিতে পারছি না। এখন জামিনে বের হয়ে এসে মানে ওর যে প্ল্যানটা ওর প্রেমিকার সাথে, সেটারও রেকর্ডিং আমার কাছে আছে, আমি দিতে পারবো। যে বাড়িটা ও বিক্রি করে দিয়ে ও ওই মহিলার কাছে চলে যাবে, ওর মেইন উদ্দেশ্য হচ্ছে এটা। আর একটু বলে রাখি, আমার সাথে বিয়ের আগে 10 বছর ও মালয়েশিয়াতে ছিল, তখন ওখানে ও একটা চাইনিজ মেয়ের সাথে সম্পর্ক করে বিয়ে করে। সেখানে আমার হাজব্যান্ডের একটা ছেলে সন্তান আছে, যার বয়স বর্তমানে 35 বছর। এটা আমার হাজব্যান্ডের মুখের কথা। এই এতগুলো বছরের ভিতরে আমি এই জিনিসটা জানতে পেরেছি আমার বিয়ের প্রায় 1.5 বছর পর, আমার ছেলেটা হয়ে যাবার পর। তখন আমি ওকে বারবার বলতাম মাঝে মাঝে যে ওদের খোঁজ খবর নাও না কেন, তো ও বলতো যে আমি এসব ঝামেলার ভিতরে যেতে চাই না। এই এতগুলো বছরের ভিতরে আমি কখনো দেখিনি ওকে তাদের খোঁজ নিতে, খবর নিতে। তো সেই দিক থেকে চিন্তা করি এখন যে ও যেহেতু বিদেশে একটা বাচ্চা বউ, ওদেরকে ফেলে রেখে চলে এসছে, কখনো খোঁজ খবর নেয়নি। আজকে আমার সাথে আমার বিয়ের বয়স কিন্তু 19 বছর শেষ, এই 14 ফেব্রুয়ারিতে 20 বছরে পড়েছে। আজকে আমার সাথে এত বছর সংসার করে আমাকে, আমার ছেলেটাকে ফেলে রেখে ও আরেক মহিলার কাছে চলে যাবে, বাড়ি ঘরদোর বিক্রি করে দিয়ে। এটা ওর দ্বারা সম্ভব এখন আমি বুঝতে পারছি। আমি আগে বুঝিনি, আগে বুঝলে হয়তো এতদিন ওর সাথে সংসার করা হতো না। আমার বাড়িটা যখন করা হয়, ও আরেকটা অভিযোগ দিয়েছে আমি নাকি বাড়ির বা টাকার বিনিময়ে ওকে কিডনি দিয়েছি। আচ্ছা, এটা তো যদি সত্যি হবে তাহলে এটার একটা চুক্তিনামা থাকে, এই চুক্তিনামাটা কই? এটা কিন্তু নাই যে আমি কিডনির বিনিময়ে বাড়ি নিয়েছি বা টাকা নিয়েছি, তাই না? এটা কিন্তু নাই, কিন্তু ও বলে বেড়াচ্ছে। আচ্ছা, যখন আমার বাড়িটা করা হয় তখন টাকা পয়সা শর্ট পড়ে। আমার মা একজন গভর্নমেন্ট এমপ্লয়ি ছিল, রিটায়ারমেন্টে যায় ওই সময়। তখন আমার হাজব্যান্ড আমার মাকে বলে যে মামুনি আমাকে কিছু টাকা পয়সা দেন, বাড়ির কাজটা শেষ করতে হবে। আমার মা প্রায় সময়ই দিয়েছে। তখন বলে যে তুমি বেকার বাবা, তুমি কিভাবে শোধ করবা? বলে শোধ করতে পারলে পারলাম, আর নয়তো আপনি রিটায়ারমেন্টে তো গেছেনই, টুনিকে তো কিছু টাকা পয়সা দিতেনি, মনে করেন আপনি টাকাটা টুনিকেই দিচ্ছেন, আমি দোতলাটা না হয় কমপ্লিট করে টুনির নামে লিখে দেব। এই কথাটা বলার পরে আমার মায়ের পেনশনের টাকা পয়সা দেয়। আমার আব্বু পরবর্তীতে রিটায়ারমেন্টে যায়, আমার আব্বু গভর্নমেন্ট এমপ্লয়ি ছিল, আব্বুও টাকা পয়সা দেয়। আমার যত যা গয়নাগাটি ছিল সেগুলো বিক্রি করি, আমার কিছু ফিক্সড টাকা পয়সা ছিল, সব কিছু আমি ওর হাতে তুলে দেই যে বাড়িটা কমপ্লিট করুক। এবারে বাড়িটা কমপ্লিট হওয়ার পর বাড়ির কাজটা শুরু হয় 2017 সালে। আমাকে 2018 সালে দোতলার 2টো ইউনিট কমপ্লিট করে আমাকে ও রেজিস্ট্রি করে দেয়। সেটারও সমস্ত ডকুমেন্টস আমার কাছে আছে। তার পরবর্তীতে তখন ও কিন্তু মেডিসিনের উপরেই ছিল, ট্রিটমেন্ট চলছিল। তার পরবর্তীতে 19 সালে যখন আমি 19 সালের ফেব্রুয়ারিতে ইন্ডিয়ায় যাই ট্রিটমেন্টে, তখন ডাক্তার জানালো যে ওর আর মেডিসিনে কাজ হচ্ছে না, ট্রান্সপ্লান্ট লাগবে অথবা ডায়ালাইসিস লাগবে। তাহলে ও যে বলল কিডনির বিনিময়ে আমি ওকে ফ্ল্যাট নিয়েছি বা টাকা নিয়েছি, তাহলে এটার সত্যতা কোথায় থাকলো? আমি কিন্তু সমস্ত প্রমাণ নিয়ে এসেছি যে ও মিথ্যে বলছে। ও যেহেতু বলছে যে এটা এই টাকা পয়সা বা ফ্ল্যাটের বিনিময়ে আমি কিডনি দিয়েছি, এটার সমস্ত প্রমাণ আমার কাছে আছে। যখন ও আমাকে দেয় তখন কিন্তু ট্রান্সপ্লান্টের কোনো কথাই ছিল না। আর একটা যেটা জিনিসও বলেছে যে টিকটকের ব্যাপারটা, আমার টিকটকের আইডিতে আপনারা একটু কাইন্ডলি কষ্ট করে ঢুকে দেখবেন। ওখানে আমার কিন্তু হাজব্যান্ডের সাথে আছে ছবি, আমার ছেলের সাথে ছবি আছে, আমার ফুল ফ্যামিলির সাথে।
যদি আমি টিকটকের মাধ্যমে পরকীয়ায় জড়াবো, তাহলে আমি কেন বিবাহিত এভাবে আমি টিকটকটা ছাড়বো বা তাদেরকে নিয়ে ছাড়বো? তাহলে তো আমি আনম্যারিড এই টাইপের করেই আমি ছাড়বো। এটা একটা। আর আমি যে ওকে কিডনিটা ডোনেট করেছি, আমি আসলে তখন চেয়েছিলাম যে ডায়ালাসিস ওকে আমি একটা দিনও করাবো না। আমার ছেলেটা যাতে বাপ বলে ডাকতে পারে, আমার ছেলেটা যাতে বাপের নামের আগে মৃত শব্দটা লিখতে না হয়, এই সমস্ত দিক বিবেচনা করে, যাতে ও বেঁচে থাকে আমাদের চোখের সামনে, এই সমস্ত দিক বিবেচনা করে আমার এই ডোনেটটা করা, কোনো কিছুর বিনিময়ে না। আসলে হাজব্যান্ড ওয়াইফের ভিতরে না সওদা হয় না। আমি এইসব কোনো কিছু ভেবে ওকে ডোনেট করিনি। আমাকে কিন্তু যখন দিল্লি অ্যাপোলোতে আমার সমস্ত চেক আপ করা হয়, তখন কিন্তু আমাকে মিটিংয়ের ভিতরে এমনও বলা হয়েছিল যে তুমি যদি ওকে দিতে না চাও, তোমাকে যদি ও জোর করে থেকে থাকে, তুমি আমাদেরকে এখানে বলতে পারো, আমরা এটা বাইরে ফ্ল্যাশ করব না, আমরা অন্যভাবে না করে দেবো। আমি কিন্তু চাইলে তখনও পারতাম যে ঠিক আছে আমি সরে আসি, ওকে দিব না, আমি তো পরকীয়া করি, তাহলে না হয় ও মরে যাক। আমি তো কিডনিটা ডোনেট না করলে হয়তো কিছুদিন ও ডায়ালাসিস করলে বাঁচতো, তারপর মরে যেত, আমার পথ পরিষ্কার হয়ে যেত। আমি কিন্তু এটা চিন্তা করতে পারতাম, সেটা কিন্তু আমি চিন্তা করিনি। আর ও যদি সরে যেত তাহলে কিন্তু আমার পথটা ক্লিয়ার হয়ে যেত। যাই হোক, এই সব কিছু মিটিং, বোর্ড মিটিং পার হয়ে আমি বললাম যে না, আমি উইলিংলি দিতে চাচ্ছি, দিব। তারপরে সব কিছু আমাকে বললো যে এখানে আপনার কথা রেকর্ড হয়েছে এবং আপনার ভিডিও হয়েছে, ঠিক আছে আপনি আসতে পারেন। আমি এইভাবে ওকে কিডনিটা ডোনেট করলাম। আর ও আমাকে মিথ্যে অপবাদ দিচ্ছে যে আমি পরকীয়ায় জড়িত, এই সেই অনেক ধরনের কথা। যাই হোক, সমস্ত ডকুমেন্টস আমার কাছে আছে কে পরকীয়ায় জড়িত। ওর পরকীয়া প্রেমিকার কল রেকর্ড, ওর নিজের দুলা ভাই নিজের মুখে বলেছে যে ও গারদ থেকে বের হয়ে ওই মেরির বাসায় গিয়ে উঠেছে, ওর পরকীয়া প্রেমিকার নাম তাহমিনা মেরি, সেগুলো রেকর্ড। এবং আমার হাজব্যান্ডের একজন বড় ভাই, তারও কল রেকর্ড আছে যে সে বুঝাচ্ছে মেরি তোকে কি দিতে পারবে না পারবে, টুনি এত বছর তোর জন্য করেছে, 20 বছরের ভিতরে 2 টাকা তুই কামাই করে টুনিকে কখনো দিতে পারিসনি। এগুলো সব ও স্বীকার করেছে, এই কল রেকর্ডও আমার কাছে আছে। এখন বাড়িটার কাজটা যখন কমপ্লিট হলো, ও দোতলাটা আমাকে আমার মায়ের পেনশনের টাকা পয়সা নিয়ে যখন কমপ্লিট করে দোতলাটা লিখে দিল, লিখে দেওয়ার পর তার পরবর্তীতে আমাদের যে ট্রান্সপ্লান্টটাও হলো 2019 সালে, হয়ে যাওয়ার পর থেকেই তো ওর ওই খারাপ ব্যবহারগুলো, তারপরে আস্তে আস্তে দেখলাম যে আমার বাচ্চাটার দিকে আমি আসলে খেয়াল নিতে পারতাম না। আমাদের ট্রান্সপ্লান্টের পরে আসলে আমিও অসুস্থ থাকতাম। হঠাৎ করে একদিন দেখি যে আমার বাচ্চাটাও অসুস্থ হয়ে পড়ে, ওর নক নিস প্রবলেম হয়। তখন ছেলেটাকে নিয়ে অনেক দৌড়াদৌড়ি করতে হয়, ট্রিটমেন্ট করাতে হয়, 2টো পাই অপারেশন করাতে হয়। ও বাপ হিসেবে কখনোই আমাকে এইসব ব্যাপারে হেল্প করেনি, উল্টো আরও ডাক্তার বলেছিল যে পা দুটো অপারেশন না হলে, সোজা না করলে ও হঠাৎ করে হুইল চেয়ারে চলে যাবে। তখনও বলেছিল হুইল চেয়ারেই তো যাবে, মরে তো আর যাবে না, থাকুক হুইল চেয়ারে, আমরা ট্রিটমেন্ট করাবো না। তো ওর এই ব্যবহারগুলো আসলে আমি বুঝতাম না যে ও কেন এই টাইপের বলে, ওর কোনো দায়িত্ববোধ কোনো কিছুই কখনো ওর ভিতরে কাজ করেনি। যাই হোক, আমার আত্মীয় স্বজনের হেল্প নিয়ে আমার ছেলের 2টো পাই আমি অপারেশন করে দিল্লি অ্যাপোলো থেকে একটা একটা করে সোজা করাই। তো তখন ছেলেটার পা অপারেশন করে আসার পরে ও একদিন হুট করে বলল আমাকে যে লোন উঠাবে, বড় লোন উঠাবে। এবার ব্যাংকের থেকে আমরা একটা বড় লোন উঠাই, 16 লাখ টাকার লোন উঠাই। সেই লোনটা উঠিয়ে আমার বাড়িটা 3 তলার কাজটা কমপ্লিট করা হয়। তারপরও পুরোপুরি কমপ্লিট হয় না, পরে আরেকটা সমিতি থেকে আমি লোন উঠাই। এই ব্যাংকের লোনের যে পেপারস, এগুলোর সমস্ত প্রমাণ আমার কাছে আছে। 10 বছরের মেয়াদে লোনটা নেওয়া, মাত্র 1 বছর গেছে। আর তারপরে যে আরেকটা সমিতি থেকে আমি তুললাম এই বাড়ির কাজের জন্য, সেটারও সমস্ত ডকুমেন্টস আমার কাছে আছে। আমি এখনও সেই কিস্তিগুলো চালিয়ে যাচ্ছি। সমিতির কিস্তিগুলো 2 বছরের মেয়াদে ছিল, সেটা 6 মাস গেছে। আর ব্যাংকেরটা 10 বছরের ছিল, মাত্র 1 বছর গেছে। তো রুম ভাড়া যেটা পাচ্ছি আমি বর্তমানে, আমার এই রুম ভাড়া থেকেই কিস্তিগুলো দিতে হয়। আর আপনারা সবাই জানেন হয়তো বা, এই কিস্তিগুলো মেয়ে মানুষদের নামেই উঠানো হয়। স্বাভাবিকভাবেই এই কিস্তি বা লোন যেটাই বলেন, এগুলো সব আমার নামে তোলা। তো আমাকে তো রুম ভাড়া তুলতেই হবে, তুলে নিয়ে সেই কিস্তিগুলো চালাতেই হবে প্রতি মাসে একদম টাইমের মধ্যে। আমি সেভাবেই চালিয়ে যাচ্ছি, কোনো বকেয়াও নাই। এই ব্যাপারে আমার হাজব্যান্ড বিভিন্ন ধরনের মিডিয়ায় সাংবাদিকদের কাছে ভিডিওতে বলে বেড়াচ্ছে আমি নাকি টাকা পয়সা তুলে নিয়ে বা ঢাকায় গিয়ে বোনের বাসায় গিয়ে আনন্দ ফুর্তি করছি। এখন আমার কাছে এগুলো সমস্ত ডকুমেন্টস আছে যে আমি টাকাগুলো, রুম ভাড়াটা তুলে নিয়ে আমি কিস্তি পরিশোধ করছি। আর সেটা পরিশোধ করার পরে আমার ছেলের স্কুলের বেতনও হয় না, আমার সংসারের খরচটাও হয় না, সেগুলো সবসময় আমার মা বোনই আমাকে দিয়ে আসছে।
এই যে আমার হাজবেন্ড এখন জামিনে এসে এসব নোংরা নোংরা কথা, এত নোংরা কথা, মানে আমাকে বিয়ের সময় বলা হয়েছিল আমার হাজবেন্ড নাকি বিএ পাস, পরবর্তীতে আমি জানতে পারি ও জাস্ট ওর নামটুকু লিখতে পারে, মানে সম্পূর্ণই মূর্খ, অশিক্ষিত। তো সেই প্রমাণটাই আজকেও জামিনে বের হয়ে এই সাংবাদিক ভাইদের কাছে এমন নোংরা নোংরা কথা বলছে। ভাই, আমারও তো একটা কিডনি, তাই না? আমিও তো অসুস্থ থাকি এখন, আমি না এগুলো আসলে আর নিতে পারছি না। আমি খুব অসুস্থ হয়ে পড়ছি শারীরিকভাবে, মানসিকভাবে। আর সে শুধু আমার সম্পর্কে না, আমার ফুল ফ্যামিলি এবং বিভিন্ন ব্যক্তিবর্গ, গণ্যমান্য ব্যক্তিবর্গদের নাম ধরে ধরে, সাভার থানার ওসি সাহেবের নাম ধরে, এসআই এর নাম ধরে, বিভিন্ন মন্ত্রী মিনিস্টারদের নাম ধরে ধরে ও বলছে। কেন, কিসের ভিত্তিতে বলছে? আমি আসলে এই মিথ্যা, অসত্য, কুরুচিপূর্ণ যে এইসব কথাবার্তাগুলো আমি আসলে নিতে পারছি না। আমি চাচ্ছি এটার একটা ব্যবস্থা নেওয়া হোক। আমি আসলে ওর এই ব্যবহারগুলো কোনোভাবেই নিতে পারছি না। আমি সব প্রমাণ দেব। আচ্ছা, আপনার হচ্ছে যে ওকে পুলিশ ধরে নিয়ে গেছিল কবে, আর যে কতদিন আগে ছাড়া হয়েছে? ওকে পুলিশ ধরে নিয়ে গেছিল এপ্রিলের 24 তারিখে। ছাড়া হয়েছে কবে? ছাড়া পেয়েছে জুনের 4 তারিখে। জুনের 4 তারিখে। এই জুনের 4 তারিখের পরে আজকে জুলাইয়ের হচ্ছে 23 তারিখ, রাইট? 23 তারিখ পর্যন্ত এই লম্বা সময় কেসের আর কোনো ডেট করে নাই? কেসের ডেট? জি, হাজিরার ডেট পড়েছিল। এই হাজিরার ডেটে আপনি এই যে আপনার নামে যেগুলো হচ্ছে যে কুৎসাগুলো ছড়িয়ে বেড়াচ্ছে, সেগুলো কি কোর্টে সাবমিট করেছেন? তখন ও ছড়ায়নি, হ্যাঁ, ও তখন ছড়িয়েছে যে ইদানিং করে। আর এই ছড়ানোর পরে আমি সমস্ত কালেক্ট করে রেখেছি প্রমাণ। আমি যে পরবর্তী যে ডেট আছে আমাদের 31 তারিখে, তখন আমি অবশ্যই এগুলো শো করব, অবশ্যই। ঠিক আছে। আপনার কোনো প্রশ্ন? আচ্ছা, আপনি বারবার বললেন যে সাংবাদিককে নিয়ে যায়। জি জি। কাদের নিয়ে যায়? সাংবাদিক কেন? ওই যে আমার ভাড়াটিয়াদেরকে জোর করছে যে বলো টুনি সম্পর্কে এরকম এরকম, ও শিখিয়ে দিচ্ছে নোংরা কথা বলার জন্য। তো তখন সাংবাদিকরা বলছে বলেন একটু, ক্যামেরার সামনে বললে ভালো হয়। তো ওরা বলেছে আমরা যেটা জানি না, আমরা যেটা দেখিনি, যেটা শুনিনি সেটা আমরা বলবো না, আমাদেরকে মাফ করেন, আমরা মিথ্যে কথা বলতে পারবো না। তখন ওই সময় আমার হাজবেন্ড বলেছে যে বলবি না কেন, না বলে লাথি মেরে বের করে দেবো। মানে সাংবাদিক আর ও মিলে, দুজন মিলে আমার ভাড়াটিয়াদেরকে ফোর্স করছে, জোর করছে। সাংবাদিক বলতে কি আপনি কোনো টেলিভিশন ক্যামেরা কিংবা কোনো নির্দিষ্ট না, আমি সোশ্যাল ইউটিউবাররা সাংবাদিক? আচ্ছা, আমি বলছি আনন্দ টিভি। হ্যাঁ হ্যাঁ, আনন্দ টিভিটা ও নিয়ে গেছিল। আর হলো ও যে ভিডিওগুলো প্রচার করছে, ওখানে একটা ছেলের নাম ওই রাহিদ হৃদয় সম্ভবত। এই মুহূর্তে আপনি মিডিয়ার কাছে কি ধরনের সহায়তা চাচ্ছেন? মিডিয়ার কাছে কি বলছে আপনি লিগ্যালি আসলে রাষ্ট্রের কাছ থেকে কি ধরনের? হ্যাঁ, আপনি তো আসলে আইনি ভাবে গিয়েছি, হ্যাঁ, অ্যারেস্ট করা হয়েছে, এখন হয়তো মামলা প্রক্রিয়া। আপনি আমাদের কাছে আসলে কি, মানে মিডিয়ার কাছে আসলে কি ধরনের সহায়তা চাচ্ছেন, কিংবা আপনার প্রত্যাশার জায়গাটা কি এই ইস্যুকে? আচ্ছা, আমি এই পর্যায়ে এসে এখন মিডিয়ার সামনে কিন্তু আসিনি বা আসতে চাইনি। আসতে বাধ্য হয়েছি কি জন্যে, ও যেহেতু এই যে জামিনে বের হয়ে আমার সাথে ওর বিভিন্ন আত্মীয় স্বজনের মাধ্যমে ফোন টোন করে আমার সাথে মিলার চেষ্টা করছে। হ্যাঁ, এটা কেন করছে সেটাও একটু বলি। ও যেহেতু আমার বাড়িটা ব্যাংকের কাছে মর্গেজ রেখে লোন নেয়া, এখন ওর তো উদ্দেশ্য ওর প্রেমিকার সাথে, পরকীয়া প্রেমিকার সাথে, যে বাড়িটা বিক্রি করে টাকা পয়সা নিয়েও চলে যাবে, সেক্ষেত্রে আমার সাইন লাগবে। তো ওর প্ল্যান যে ও কোনোভাবে মিল দিয়ে আমার বাসায় উঠে তারপরে আস্তে আস্তে আমাকে সবসময় যেভাবে ইমোশনাল ব্ল্যাকমেল করে এসেছে, ওভাবে করে আমার সাইনটা নিয়ে ও বাড়িটা বিক্রি করে টাকা পয়সা নিয়ে চলে যাবে। এটা হচ্ছে ওর মেইন টার্গেট, মেইন উদ্দেশ্য। এবার ওর আত্মীয় স্বজনদেরকে দিয়ে যখন আমাকে ফোন করায়, ওর সাথে মানে মিলার জন্য বলে খুব করে যে মিলে যাও এই সেই, তো আমি তো বলছি না, যেহেতু আমি এত দূর এসেছি, আজকে বাধ্য হয়ে এসেছি, আইনের আশ্রয় নিয়েছি, আমাকে আইন যেভাবে আমাকে যা রায় দেবে আমি সেটাই মেনে নেবো। আমি এভাবে ওর সাথে আর মিলতে পারবো না, বহুবার হয়েছে। তখন যখন ও দেখলো যে না, আমি কোনোভাবেই ওর সামনাসামনি হচ্ছি না বা মিলছি না, তখনও ওই মিডিয়ায় নোংরা কথাগুলো ছড়াচ্ছে, এমনভাবে ছড়াচ্ছে যার জন্য আজকে আমি এখানে এসেছি বাধ্য হয়ে। যে কেন ও এইগুলো করবে, আমি আসতে চাইনি, এই প্রমাণগুলো কিন্তু আমার কাছে অনেক আগে থেকে। ও এইসব নোংরা কথাগুলো যাতে না ছড়ায়, কেন ছড়াবে, এগুলো বন্ধ করা হোক। হ্যাঁ, যেটা আমার আইনের মাধ্যমে আমি নিচ্ছি, যেটা আমার বিচারাধীন রয়েছে আমার বিষয়টা, সেভাবে চলুক। ওর তো কোনো অধিকার নাই কারণ নাম ধরে ধরে এই ধরনের নোংরা কথা বলার। আর কোনো সাংবাদিক ভাইদেরও অধিকার নাই কোনো কিছু যাচাই বাছাই না করে প্রমাণ ছাড়া এগুলো প্রচার করার। এতে কিন্তু আমি মানসিকভাবে অসুস্থ হচ্ছি, আমার ছেলেটা অনেক সাফার করছে। যে সাংবাদিক আপনার কাছে কোনো ধরনের কোনো সাহায্য, মানে আপনার কাছ থেকে ক্রস চেক করা ছাড়াই এগুলো ছড়িয়েছে, তার বিরুদ্ধে আপনি মানহানির মামলা করতে পারেন। মানহানির মামলা করব। দুই নম্বর হচ্ছে যে এটা তো লিগ্যালি সঠিক,
বাড়িটা কার নামে আছে? বাড়িটা ওই যে বললাম দোতলাটা যেহেতু আমার নামে রেজিস্ট্রি করা, এবার নিচতলাটা 3 তলাটা আমার হাজবেন্ডের নামে, কিন্তু পুরো বাড়িটাই কিন্তু মর্গেজ রাখা হুম, ব্যাংকের কাছে, হুম। এই পর্যায়ে আছে। আচ্ছা, এখন 3 তলা পর্যন্ত কমপ্লিট হয়েছে। জি জি জি। তিনতলার পুরো ভাড়া দিয়ে যে কিস্তি হ্যাঁ, 3 তলার পুরো ভাড়াটা দিয়েই কিন্তু আমি ব্যাংকের কিস্তিটা দিচ্ছি, নিচতলার পুরো ভাড়াটা দিয়ে আমি সমিতির কিস্তিটা দিচ্ছি, আর দোতলার মাত্র 3টে রুমের ভাড়া, ওইটা দিয়ে আমার ছেলের স্কুলের বেতনও হয় না, আমার সংসারও চলে না, কিছুই চলে না। এই আমার মা বোন আত্মীয় স্বজন হয়ে আমাকে সংসারটা চালাতে হেল্প করে। আমার হাজবেন্ডের মেডিসিন, তারপরে আমার সংসার খরচ, অনেক খরচই থাকে, আপনারা জানেন সেটা। কিন্তু যেটা আপনার নামে লিখে দিয়েছি সেটা তো আপনারই। জি, আমারই। উনি তো ওনারটা চাইলে কি বিক্রি করতে পারেন এখন? ওনার অংশটুকু নিচ্ছে। আমি যেটা শুনেছি বা আমি যেটা জানি যে যেহেতু পুরোটা ব্যাংকের কাছে মর্গেজ রাখা, লোন নেয়া, সেই ক্ষেত্রে নাকি আমাদের সাইন লাগবে, দুজনেরই সাইন লাগবে। আমি বেচতে চাইলে ওর, লোনগুলো কার নামে হয়েছে? আমার নামে হয়েছে। সবগুলো লোন আপনার নামে হুম হয়েছে। হুম হুম। ইয়াসমিন কর। তারপর দুইজন জমা দিয়ে আমি সমস্ত প্রমাণ ডকুমেন্টস আছে আমার কাছে, পেপারস আছে আমার কাছে। বুঝতে পেরেছি। আপনি তো ট্রাস্ট করবো ভাই? ট্রাস্ট করবো? বড় বাচ্চার স্কুলে যাওয়ার ব্যবস্থাটা হ্যাঁ হ্যাঁ, আমি চাচ্ছিলাম, হ্যাঁ যেটা আমি যেই জন্য আরও বলা, আমার ছেলেটার লেখাপড়াটা কিন্তু অনেক ক্ষতি হচ্ছে। ও কিন্তু এসএসসি ক্যান্ডিডেট 2026 সালের, ও ইংলিশ ভার্সনে পড়ে, ও প্রাইভেটেও যেতে পারছে না, ও স্কুলেও যেতে পারছে না। হ্যাঁ, এই যে ব্যাপারটা নিয়ে আমরা খুব আতঙ্কের ভিতরে আছি। আর স্বাভাবিকভাবে যেহেতু ও মিডিয়ায় এত নোংরা নোংরা কথা ছড়াচ্ছে, আমার ছেলেকেও কিন্তু ওর ফ্রেন্ডরা, ওর টিচাররা নক দিচ্ছে, বলছে এগুলো কি শুরু করেছে তোমার বাবা। আমার ছেলেটা একটা বাজে পরিস্থিতির ভিতরে পড়ে যাচ্ছে। আমি চাচ্ছি আমার ছেলেটা যেহেতু এসএসসি পরীক্ষার আর বেশি দিন নাই, একটু যাতে পড়ালেখাটা কন্টিনিউ করতে পারে, আর আমি যাতে শান্তিভাবে আমার বাসায় আমি যাতে থাকতে পারি, আমাকে যাতে কোনো রকম সাংবাদিক বলেন বা কোনো কাউকে দিয়ে যাতে আমাকে হয়রানি করানো না হয়। আপনি সেটা আইনিভাবে কাউকে জানিয়েছেন? লাইক আপনি যেহেতু মামলা চলছে আদালতে, তো আপনি অভিযোগগুলো দিতে পারেন, বা পুলিশ যে আপনার আইও আছে তাকে তো আসলে সব জানিয়েছি আমি। ইনভেস্টিগেশন করছে, সো উনি তো আপনাকে হেল্প করতে পারে। আপনার আমি পুলিশকে, আমার যে আইও আছে, আমি তাকে পদে পদে প্রত্যেকটা ব্যাপার আমি তাকে জানিয়েছি। জানানোর পরে সে আমাকে শুধু বলে যে আপনি থাকতে থাকেন আপনার বাসায়, আপনি থাকা অবস্থায় যদি উনি যে কোনো কিছু করে তখন আপনি 999 ফোন দেবেন, আমরা সাথে সাথে পদক্ষেপ নেব। এটা বলার পরেও না আমি আসলে ওভাবে ভরসাও পাচ্ছি না, সাহসও পাচ্ছি না যে থাকার জন্য। এটা আর নেক্সট ডেতে তো বলবো। হ্যাঁ, নেক্সট ডেট আমাদের হচ্ছে হাজিরার ডেট 31 তারিখে। 31 তারিখে আমাদের উকিল জানে বিষয়টা, এবং সবকিছু আমি কোর্টে অবশ্যই পেশ করব। এত কিছু হলে তো জামিন বাতিল হয়ে যাবে। হ্যাঁ, কথা কিন্তু হিসাবে জানি না সে কেন বুঝতে পারছে না এই ব্যাপারগুলো। না, না, যেমন বাতিল হয়েছে। আর আমার চেক করার হাজবেন্ড জন্য যেমন বাতিল হয়েছে। মানুষের কথা খুব শোনে। না, আপনার কাছে খুব যদি প্রপার ডকুমেন্টস proper documents আছে। সিসি ক্যামেরাতে আছে আমার কাছে, ভিডিও আছে, মানে স্টিল ছবিও আছে যে ও এত লোকজন নিয়ে ঢুকছে বের হচ্ছে, এগুলো সব আছে আমার কাছে প্রমাণ। এমনকি ভাড়াটিয়াদের, আপনি এগুলো কেউ পাঠানোর ব্যবস্থা করেন? হ্যাঁ হ্যাঁ, দেওয়ার ব্যবস্থা করেন? ওই যে ফোন রেকর্ড করে ও যে আগে বিয়ে সব দিব, যে পরে নেবে